চুগলিখোর, বিশ্বাসঘাতক, হারামি। Listen to me, আমরা জানি তোমাদের কেতা কত, পাশের হেসেলের খবর শুনে উকি দাও বার শত। কি করবো হায় হয়ে নিরুপায়, বাঙালির রোজ নামচা, দেখতে দেখতে করতে মানা অনধিকার চর্চা, অনধিকার চর্চা, অনধিকার চর্চা। নমস্কার। জাহান নামের নতুন সমাচার কাঠিবাজি খিল্লিবাজি খুল্লাম খুল্লা আখড়া অনধিকার চর্চার ৪র্দশতম পর্বে আপনাকে স্বাগত। আজকের এপিসোডের নাম অনায়াসে হতেই পারে ৪র্দশপদী কবিতা কিংবা সনেট, কারণ আজ কাঠগড়ায় কবি, ঔপন্যাসিক, নাট্যকার, নির্দেশক, সংগঠক, হাজারো একটা বদনাম আছে তার, কিন্তু সব বদনামের মধ্যে শ্রেষ্ঠ তার বদনাম হচ্ছে কবি। কারণ তার কাব্যময়তার রিফ্লেকশন জীবনের অন্যান্য এইসব ভূমিকাগুলোতেও বেশ স্পষ্ট। আমি জানি আপনারা আন্দাজ করতে পারছেন আমি কার কথা বলছি, কারণ তার লেখা, তার কবিতা, তার নাটকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আমরা সকলেই কম বেশি পরিচিত। আর অনধিকার চর্চার গত 13টা এপিসোড জুড়ে বেশ টক ঝাল প্রশ্ন আউড়েছেন তিনি। আজকে হ্যাঁ, আজ বাবা কাঠীশ্বরের থানে আমাদের টার্গেট অভি চক্রবর্তী। 1980 সালের 25শে ডিসেম্বর বনগা লাইনের প্রান্ত স্টেশন অশোকনগরে জন্ম অভি চক্রবর্তীর। বিজ্ঞানে স্নাতক অভি প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিতে টানা 6 বছর কাজ করার পর 2012 থেকে সর্বক্ষণের নাট্যকর্মে যুক্ত নিজস্ব নাট্যদল অশোকনগর নাট্যমুখে। নাটক লেখা, নাট্যমুখ নাট্যপত্র সম্পাদনা ছাড়াও নিয়মিত গদ্য, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, এমনকি ব্যক্তিগত অনুভূতির আখ্যানমালাও লিখেছেন মিনিস্ট্রি অফ কালচারের জুনিয়র ফেলোশিপ প্রাপক অভি। নির্দেশনার ক্ষেত্রে নাট্যমুখের হয়ে তাঁর উল্লেখযোগ্য কাজ কন্যাতোর, নেমেসিস, মৃত্যু ঈশ্বর যৌনতা, রাতবিরেতের রক্তপিশাচ, আমি, অনুকূলদা আর ওরা। এছাড়াও বালুরঘাট নাট্যকর্মী, সাঁইথিয়া ওয়েক আপ, আসানসোল চর্যাপদ, অভিযাত্রীর মতো বাইরের অন্যান্য নাট্যদলেও দায়িত্ব ও যত্নের সঙ্গে বহু নাট্য নির্মাণ করেছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য কলেজে ছাত্রছাত্রীদের নাট্য সংক্রান্ত ক্লাস করিয়েছেন অভি। সাহিত্য একাডেমির হয়ে বক্তৃতাও দিয়েছেন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উপদেষ্টা পরিষদের দীর্ঘদিনের সদস্য অভি পেয়েছেন প্রভূত সম্মান। তার মধ্যে উল্লেখ্য ধরণী ঘোষ স্মৃতি পুরস্কার, বিষ্ণু বসু স্মৃতি সম্মান, বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ড, রমাপ্রসাদ বণিক স্মারক পুরস্কার, শম্ভু মিত্র পুরস্কার ইত্যাদি। অভির জীবনচর্যা ও শিল্পচর্চায় বিশেষ গুরুত্ব ও প্রভাব নিয়ে ভাস্বর তাঁর গর্ভধারিণী শ্রীমতী শীলা চক্রবর্তী। আমার ছেলে ছোটবেলা থেকেই ওর লেখাপড়া বা খেলাধুলার দিকেই নজরটা বেশি ছিল। ক্যারাম বোর্ড, ব্যবসায়ী, লেখাপড়া এই নিয়েই থাকতো। আস্তে আস্তে 5-6 থেকে গল্পের বইয়ের দিকে মন গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর শুয়ে গল্পের বই পড়তো। কোনো বাধা দিতাম না, যতক্ষণ খুশি মোটামুটি সময় পড়ে। নিজের পড়াশোনাটা ভালোই ছিল, ভালোই করতো। হ্যাঁ, তারপর আস্তে আস্তে 7-8-এর পর থেকে ওর একটু ক্রিকেট খেলা বা বল খেলা, ফুটবল খেলা এইসবের দিকেও নজর ছিল, বা গিয়েছিল খেলতে। তারপর মাধ্যমিক পাশ করার পর, উচ্চ মাধ্যমিকের পর থেকেই থিয়েটারের দিকে নজরটা আসে, মনটা চলে যায়। হয়তো সুপ্ত বাসনা ছিল একটা, সেটারই প্রকাশ। তখন 5 জন বা বহু লোক নানাভাবে নানা কথা আমাকে বলেছে বা ছেলেকেও শুনিয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে ওর ভেতরেই এটা জেগেছে বা এটা করতেও পছন্দ করছে। মন প্রাণ ঢেলে এটা সাজাচ্ছে বা এটা করার চেষ্টা করছে। জানি না কতদূর কি করতে পারবে বা কতদূর পৌঁছাতে পারবে, এটা তোমাদেরই বা আপনাদেরই বিবেচ্য। Among a few enthusiastic theatre activists, those who are working in the peripheral level and doing wonderful work in the state of West Bengal, among them one is my friend Abhi Chakrabarty. Abhi Chakrabarty has started his theatre career in the beginning of 2000, even a little earlier. In 2000, he
established a theatre repertory at Ashok Nagar, West Bengal. I have the opportunity to work with him. I went there last year to direct one short play, one act play, Gandhari, with Natyamukh. And what I found that the professionalism they are adopting is really amazing. We, those who are living in the cities, we have the privilege to do theatre. We have actors, we have many people, they have really money and good place and good auditorium to present their shows. Even in Calcutta also, in main city, people have the privilege theatre. But here in the remote place, I found it's they have no opportunity to work in a higher level. But with the passion I found, it's really it's heart touching. I have seen their productions. I have seen 3 plays of Avi. Mrityu, Ishwar or Yonata. It's a wonderful play written by Bhatte Basu, and he has designed it in such a way, it seems as if a very high professional productions. Apart from that, I have seen his 2 more plays. One is Raat Birater Rakta Pishach. Visually very powerful productions. So thank you and all the best for Avi for his work and in his future career. অনধিকার চর্চা। হাই অভি, ওয়েলকাম টু অনধিকার চর্চা। হাই বন্ধুরা। আজ তুই নিজ ভূমে পরবাসী, আজ তোর চেনা বন্ধুরা অচেনা শত্রুর ভূমিকায়। এনিওয়ে, আমি দর্শকের সুবিধার জন্য একবার সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছে থিয়েলাইটের অতনু সরকার, রয়েছে দমদম ইফটার দেবাশিস দত্ত, আছে যাদবপুর মন্থনের রাজীব বর্ধন, আর আমি দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্রর বিশ্বকুচুটে রাকেশ ঘোষ। আমরা 4 বন্ধু অভিকে আজকে যা ইচ্ছে তাই প্রশ্ন করবো, আর অভি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকবে। অভি, গঙ্গা স্নান করে এসেছিস নাকি গিয়ে করবি? আগেই চক্কর ছেড়ে বেরোই, তারপর দেখা যাবে কি করি। আর আমার এলাকায় কোনো নদী নেই, লকডাউনের বাজার, গঙ্গা অনেক দূর। একখানা প্রায় মজে যাওয়া বিদ্যাধরী খাল আছে, তেমন হলে সেইখানেই ডুব দিয়ে নেব। শুরু কর নে ভাই। প্রথম প্রশ্ন কার? অতনুদার? আমার। প্রথমে তুই কেন? নে কর। আচ্ছা, এবার একটু সিরিয়াস হই। অভি, এই যে কলকাতা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে থেকেও তোর নাট্যচর্চার মধ্যে একটা শহুরে স্পর্ধা রয়েছে, সেটা তুই অর্জন করলি কিভাবে? অথচ তোর সেই অর্থে কোনো প্রথাগত পুঁথিগত বিদ্যা নেই, তথাকথিত থিয়েটারের বিদ্যা নেই, তাও তুই এটা অর্জন করলি কিভাবে? প্রথমবারে আউট করে দিতে চাস? দেখ রাকেশ, স্পর্ধা অনেক বড় শব্দ, কিন্তু তুই তার পাশে যখন শহর বসাচ্ছিস, শহুরে স্পর্ধা বলছিস, কোট আনকোট কোথাও একটা মফস্বলকে বা প্রান্তকে বা কিনারকে একটু ছোট করে দেখা হচ্ছে নাকি? আমার অন্তত তাই মনে হলো প্রশ্নের ধরনে। আসলে শহর কি করে, নগর কি করে, কেন্দ্র কি করে? কেন্দ্র চায় তার নিজস্ব প্রকরণ কৌশলগুলোকে, নিজস্ব যুক্তি বিন্যাসকে, নিজস্ব এনলাইটেনমেন্টের তত্ত্ব দিয়ে মফস্বলের উপর চাপিয়ে দিতে। আর মফস্বলে যারা প্রকৃত অর্থেই এনলাইটেনমেন্টের আসল তত্ত্ব বোঝেন, নিজের জ্ঞানকে, নিজের সদিচ্ছাকে, নিজের যুক্তি কাঠামোকে স্বইচ্ছায় অন্যের হাতে তুলে দিতে না চান, তারা বোধহয় একটা প্রকৃত অর্থে প্রতিস্পর্ধা তৈরি করবার স্বর তৈরি করতে পারেন। অশোকনগর নাট্যমুখের যে কাজ আমরা করে গেছি, যেভাবে করে যাওয়ার চেষ্টা করেছি, তাতে ছোট ছোট করে তুই যদি দেখিস এই জার্নিটাকে, টিলার মতো, ছোট ঢেউয়ের মতো, মজা নদীতে হঠাৎ ঢিল মারলে যে আলোড়ন তৈরি হয়, সেই আলোড়নের মতো তুই প্রতিস্পর্ধা হয়তো দেখতে পাবি। এইরকম কখনো মৃত্যুর মধ্যে দিয়ে, কখনো কোমায় থাকা কোনো মানুষের উজ্জীবনের মধ্যে দিয়ে, কখনো দুটো পরিবারের আকস্মিক মিল হয়ে যাওয়ার মধ্যে থেকে, কখনো একটা মৃত্যু মানুষের স্থলিলোকির মধ্যে থেকে। তা সেই প্রতিস্পর্ধার স্বর আমরা তৈরি করবার চেষ্টা করেছি। সেটা গ্রাম বা শহর, এটা আমাদের কাছে খুব বড় হয়ে দাঁড়ায়নি। আর পুঁথিগত বিদ্যা বলছিস, সে যদি তুই ইতিহাস ঘাটিস,
অনেক আর্টিস্ট, অনেক শিল্পী, আমি তার কাছে বা আমরা তার কাছে কী বল, তাদের সেই প্রতিগত বিদ্যা কখনো ছিল না, তাদের কোনো একাডেমিক্স ছিল না, তারা নিজেরাই জ্যান্ত একাডেমিক্স হয়ে উঠেছেন, মৃত্যুর পর ইনস্টিটিউশন হয়ে উঠেছেন। প্রথাগত জ্ঞান খাঁচার মধ্যে আমি ঢুকতেও পারিনি বা ঢুকতে চাইও নি। আমি সমস্ত রকম পড়াশোনা যা পেয়েছি পড়তে চেষ্টা করেছি, যেরকম পেয়েছি ছবি দেখবার চেষ্টা করেছি, যেরকম পেয়েছি পেন্টিং দেখবার চেষ্টা করেছি, যেরকম পেয়েছি কবিতা শুনবার বা পড়বার চেষ্টা করেছি। এই সব কিছুর মধ্যে দিয়ে আমাদের যদি একটা নিজস্ব কোনো স্বর তৈরি হয়, তাহলে সেটাকে সৌর স্পর্ধা না বলে আমি বলতে পারি যে একটা নিজস্ব প্রতিস্পর্ধা। আসলে এই শব্দগুলো এত বড় শব্দ, এত বড় বড় মানুষের কাজের পাশে এগুলো বসেছে, আমার এগুলো বলতে একটু এখনো ধৃষ্টতা লাগে। তবুও যেহেতু প্রশ্ন করলি, উত্তর দিলাম। খাতা দেখে গান গেও না, উল্টে পাতা যেতেও পারে। পাতা টাতা উল্টে গেলে, পাতা টাতা উল্টে গেলে ছোটে খাবে বারে বারে। খাতা দেখে অধিকার চর্চা। অভি, শোনা যায় অশোকনগর নাট্যমুখ তোমার প্রতিষ্ঠিত দল নয়, প্রতিষ্ঠাতা সদস্যদের তুমি তাড়িয়ে দিয়ে পরে সেখানে মৌরুষি পাঠটা গড়ে তুলেছ। কথাটার সত্যতা ঠিক কতটা, এ বিষয়ে কি বলবে? বাবা, এসব ঘটনা আছে নাকি? আমি এটা জানতাম না তো। দেখ, তোদের এক্ষেত্রে একটু তাহলে আমি ছোট করে ইতিহাসটা বলি। নাট্যমুখ শুরুর আগে একটা ক্লাবের কালচারাল উইংয়ের মধ্যে থেকে আমরা থিয়েটার চর্চা চালাতাম। 2-3 বছর করবার পর খ্যাতির বিড়ম্বনা বলে একটি নাটক বেশ কিছু শোয়ের ডাক পায়। ওই রবীন্দ্রনাথের ছোট নাটিকা আমরা সবাই জানি, আশপাশে বিভিন্ন জায়গায় কিছু শোয়ের ডাক পেতে শুরু করে। তখন শোয়ের ডাক মানে তো বুঝতে পারছিস, আমাদের ভ্যান পাঠিয়ে দেওয়া হতো, আর ওখানে গিয়ে আমাদেরকে চা বিস্কিট দেওয়া হতো। তাও বয়সের কারণে আমি চা পেতাম না অধিকাংশ ক্ষেত্রেই, অনেকেই চা পেত না, মানে 20-22-এর ওপরে সবাই চা পেতেন আর এরকম একটা ব্যাপার। তা ক্লাব ভাবলেন, বাবা এদের বলে অনেক টাকা লাভ হচ্ছে। ক্লাবের সেক্রেটারি আমাদের সঙ্গে বসতে চাইলেন, আমরা বসলাম এবং আমরা বসে বোঝালাম যে আসলে আমাদের টিউশনির পয়সা, কারোর ব্যবসার অতিরিক্ত টুকটাক পয়সা, এইসব দিয়ে টিয়ে এই নাটকের উইংটা চলছে। তা ক্লাব ব্যাপারটা বিশ্বাস করলেন কি করলেন না জানি না, তারা এটা চালাতে চাইলেন না, বন্ধ করে দিতে চাইলেন। কিন্তু আমাদের মধ্যে তখন ওই খিদেটা, ওই পাথর ঠেলবার যে অভিশাপটা, সেটা তো ঢুকে পড়েছে। কি করব, একটা নামের আশ্রয় চাই। সবাই মিলে নাম খোঁজা হতে লাগলো। নাট্যমুখ নামটা নির্ধারিত হলো। সেই প্রতিষ্ঠাকালে নামের মধ্যে দিয়ে নাট্যমুখের যে প্রতিষ্ঠা হচ্ছে, সেই প্রতিষ্ঠাকালে আমার সঙ্গে ছিল সঙ্গীতা চক্রবর্তী, তৎকালীন সরকার, অসীম দাস, অংশুমান সরকার, সমীরণ দে। অংশুমান সরকার ছাড়া বর্তমানে বাকিরা সকলে দলের সঙ্গে যুক্ত। ফলত আমি দলটার প্রথম দিন থেকেই আছি, প্রতিষ্ঠাতা সদস্য। আর একটা কথা হচ্ছে যে মৌরুষি পাট্টার কথাটা খুব ইন্টারেস্টিংলি। আচ্ছা অতনুদা, বলো যে দলটার অফিস আমার বাড়িতে, মহড়া কক্ষ আমার বাড়িতে, মানে আমি কিন্তু চয়েস করিনি আমার বাড়িতে করবার। কারোর বাড়িতে জায়গা নেই, কেউ জায়গা দিতে রাজি হচ্ছেন না বলে এগুলো আমার বাড়িতে। গোডাউন আমার বাড়িতে। কেউ রাতে এসে থিয়েটার করতে আটকে গেলে তাকে আমার বাড়িতেই আশ্রয় নিতে হয়, বা আশ্রয় দিতে হয় রাদার বলতে পারি। এখন অবশ্য 2-4 জন বাড়িটাড়িতে জায়গা দেন। কেউ অভুক্ত অবস্থায় আসলে খাবার টাবার ব্যবস্থা সমস্ত কিছু আমার বাড়ি থেকে। ডেকোরেটরের লোক থেকে, লাইটের লোক থেকে, জল যিনি দেন তিনি থেকে, যে টাকা পান, যখন টাকা পান, তাগাদা করেন কাকে? আমাকে, আমার বাড়িতে এসে। তা এই যাবতীয় ঘটনা দীর্ঘদিন সহ্য করবার পর মনের কোনায় যদি কোনো প্রভুর ধরন, মালিকের অ্যাটিটিউড তৈরিও হয়, কি করবো বলো তো? তবে কনসিয়াসলি আমি কখনো করতে চাই না। কেউ আমাকে স্যার বলে সম্বোধন করলে আমার এখন একটু অস্বস্তি হয় বলতে পারো। আমি সকলের সঙ্গে বন্ধুর মতো কাজ করবারই চেষ্টা করি। তবুও যদি কোথাও হয়ে থাকে, আমি জানি না, না হওয়ারই বা কী আছে, হয়তো হয়েছে, কিন্তু কনসিয়াসলি করতে চাইনি কখনো। আর এটা বলি যে আমার সঙ্গে যারা কাজ করেছেন এত বছর ধরে, অরূপ আছে, জয় আছে, অসীমদা আছে, সঙ্গীতা আমার নিজের লোক, সঙ্গীতার কাছে জিজ্ঞাসা করলে বায়াস লাগতে পারে,
তবুও বলবো সঙ্গীতা আছে। এছাড়া আরও অসংখ্য বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে স্টুডেন্টেরা আছে। বাইরের অনেকগুলো দলে আমি কাজ করেছি, সেই সব দলের ছেলেমেয়েরা আছে। তাদের কাছে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যেতে পারে যে কাজের ধরনে কোনো বসিং, কোনো এক্সট্রা মরুষি ফাট্টা, কোনো মানে খুব একটা খিস্ত্রি প্রবণতা এইসব আমার আছে কিনা, তাহলে হয়তো তারা বেশি ভালো বলতে পারবে। অশোকনগর নাট্যমুখের পরিচালক অভি চক্রবর্তী। আমি অনেকদিন থেকে অভিকে চিনি এবং ওর যে একটা ক্রিয়েটিভ অস্থিরতা, তার সঙ্গে সম্যক পরিচিত। অবশ্যই পশ্চিমবঙ্গের এবং তার বাইরেরও নাট্যমোদী মানুষ আমিও। আমার সঙ্গে প্রথম ও যোগাযোগ করেছিল নেমেসিস নাটকের সঙ্গীত করবার জন্য। তারপরে মৃত্যু ঈশ্বর যৌনতা এই নাটকেও আমি সঙ্গীত করেছি, অত্যন্ত এনজয় করেছি ওর সাহচর্য। ভবিষ্যতে অশোকনগর নাট্যমুখ এবং অভির জয়যাত্রা অব্যাহত থাকুক, এইটি আমার তরফ থেকে শুভেচ্ছা। অভি চক্রবর্তী এই সময়ের একজন গুরুত্বপূর্ণ তরুণ নাট্য পরিচালক। অভির সাথে আমার আলাপ ব্রাত্য বসু রচিত অপারেশন 2010 নাটকের মাধ্যমে। তারপর থেকে এক যুগ পার করে আমরা একসাথে কাজ করে চলেছি। ওর পরিচালিত সম্ভবত শেষ বড় নাটক আমি, অনুকূলদা ওরা এই সময়ের একটি অতি প্রশংসিত কাজ এবং গুরুত্বপূর্ণ কাজও বটে। দীর্ঘদিন ধরে একসাথে কাজ করতে গিয়ে আমি ওর মধ্যে পরিচালক হিসেবে যে প্রধান গুণটি দেখতে পেয়েছি তা হলো নাট্য ভাষায় কাব্যের ব্যবহার। নাটক, আবহ, অভিনয়, দৃশ্যকল্প নির্মাণ সর্বত্র এক ধরনের কাব্যিক নাট্য ভাষার ব্যবহার করে। বহুবার আমি লক্ষ্য করেছি নাটক নির্মাণের সময় ও ঠিক সহজ পথে না হেঁটে দৃশ্যকে বহুমাত্রিক করে তোলার চেষ্টা করে। পরীক্ষামূলক কাজ করার ব্যাপারেও ওর আগ্রহ খুবই, এবং ইনফ্যাক্ট সেটা আমাকে বরাবরই খুব অনুপ্রাণিত করেছে। ও বহুবার আমাকে প্রথাগত বা ছকবাঁধা কাজের, ছকবাঁধা ভাষার বাইরে গিয়ে কাজ করতে উদ্দীপ্ত করেছে। অভির আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো নাট্য বিষয়ে পত্রপত্রিকা ও লেখালেখি। দীর্ঘদিন ধরে দক্ষতা ও আবেগের সাথে ওই কাজটা করে আসছে। আমি আশা রাখি অভি ভবিষ্যতেও আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ নাট্য প্রযোজনা উপহার দেবে। লোকে বলে যে তোমার থিয়েটার নাকি চূড়ান্ত আতলেমিতে ভরা, অধিকাংশেরই বোধগম্য হয় না। সেখানে আমি, অনুকূলদা আর ওরা নাকি গোবরে পদ্মফুল। কি বলবে? হ্যাঁ, তোমাদের মনে থাকবে আমাদের যখন কিশোর বয়স সম্ভবত নচিকেতার একটা গান খুব হিট করেছিল, দেখতে পাচ্ছি এ শহরের বুকে, দেখতে পাচ্ছে না যারা, সংস্কৃতির গ্রাফ উঠছে না নামছে, ফিতে নিয়ে মাপছেন তারা, কোনটা যে ভালো আর কোনটা যে মন্দ নির্দেশ করে দেন তারা। আমি না এই তারাদের খুব ভালো করে চিনি। এই তারারা রিপোর্ট দেন অন্যের নাটক নিয়ে বিভিন্ন মানুষজনের কাছে গিয়ে। রিপোর্ট দেওয়াতে তাদের হয়তো কিছু দেনা পাওনার ব্যাপার থাকতে পারে, আমি জানি না, কিন্তু তারা রিপোর্ট দেন নিয়মিত, আমি জানি। এরকম একটা গোষ্ঠী আছে, রিপোর্ট দেয় নাটক দেখে, গোয়েন্দাদের মতো আর কি। যাই হোক, শতপ্রণোদিত গোয়েন্দা। তো যাই হোক, আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেখো নাট্যমুখ কাদের মৌলিক নাটক করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মোহিত চট্টোপাধ্যায়, শম্ভু মিত্র, নভেন্দু সেন এবং ব্রাত্য বসু। তার মধ্যে নভেন্দু সেনের 2টি নাটক এবং ব্রাত্য বসুর 4টি নাটক আমরা অভিনয় করেছি। এছাড়া আমরা যা যা কাজ করেছি সবই গল্প, উপন্যাস, কবিতার আধারে নির্মিত। সেক্ষেত্রে আমরা আশ্রয় নিয়েছি মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা, আমরা আশ্রয় নিয়েছি আবুল বাশারের
ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, রবিশঙ্কর বলের উপন্যাস, স্বপন কুমারের পাল্প, সত্যজিৎ রায় এবং অমন ঠাকুরের শিশু সাহিত্য, এসবের মধ্যে দিয়ে আমরা খুঁজে দেখতে চেয়েছি নাট্যের সম্ভাবনাকে। আমরা খুঁজে দেখতে চেয়েছি নাট্য কাব্যের যোগ কি। আমরা খুঁজে দেখতে চেয়েছি, বুঝতে চেয়েছি যে উপন্যাসের মধ্যে যে ফাঁক, উপন্যাসের মধ্যে যে ঠাস বুনট, উপন্যাসের মধ্যে যে ভিজুয়াল ইমেজারি, সেইগুলোকে। আর মৌলিক নাটকগুলো নিজস্ব ওজনেই, নিজস্ব ভারেই আমরা তাদের মধ্যে ঢুকে পড়েছি। অর্থাৎ এই যে একটা সম্ভাবনার দিকে যাত্রা করেছি, সেই যাত্রাপথেই কখনো কখনো তো মানুষের সামান্য উজ্জীবন ঘটে, কোমায় থাকতে থাকতে মিরাকেল হয় কখনো বেঁচে ওঠা। সেই বেঁচে ওঠার নাম হয়তো আমি অনুকূলদা ওরা। এই একটা নাটকে আমি ধরে নিচ্ছি সেই তাহাদের কথা অনুযায়ী আমাদের উজ্জীবন। কিন্তু আবার এটাও তো ঠিক যে ওই উজ্জীবনের পরে আবার কোমায় চলে যেতে হবে, কারণ কোমায় থাকার কালে ওই সময়ক্ষণে মানুষ একা থাকতে পারে, তার মস্তিষ্ক একটা প্যারালাল ইউনিভার্সে চলে যায়। ওই প্যারালাল ইউনিভার্সে আর্টের প্রকৃত চর্চা করা যায় বলে আমি বিশ্বাস করি, এবং বিশ্বাস করি বলেই আমি অনুকূলদার ওরা হয়তো সেই তারাদের কাছেও গোবরের মধ্যে পদ্মফুল মনে হয়। আচ্ছা, এনিওয়ে আমি একটা কথা বলছি, এত কথা বললাম, প্রশ্নটা কি রাজনৈতিক? কারণ পদ্মফুল তো এখন শিল্প সংস্কৃতির ধারক বাহক সেজে, বুদ্ধিজীবীর সাজে, নিজেদের ত্বক মেজে, জ্ঞানের বাটখারা তারা। এরা ইন্টালেকচুয়াল, এরা ইন্টালেকচুয়াল। অনধিকার চর্চা। অভি, তুই বিজ্ঞানের ছাত্র, চাকরি করতিস ইন্স্যুরেন্স কোম্পানিতে, এখন সাহিত্যে বিচরণ। পরবর্তী পরিকল্পনা কি, ব্যবসা বাণিজ্যে ঢোকা নাকি? আগেও ব্যবসা করেছি। আমার বাড়িতে এখন যেখানে রিহার্সাল হয়, সেখানে আমরা 5 বন্ধু মিলে সায়েন্স ল্যাব তৈরি করেছিলাম। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, মানে প্র্যাকটিক্যাল করানো হতো আর কি। তারপরে আমরা মাশরুম চাষ করেছি, আমি, সঙ্গীতা এবং দলের 2-1 জন মিলে। সেখানে আমার বোনও বেশ কিছু হেল্প করতো ওই সময়। তারপরে তো ইন্স্যুরেন্সের চাকরি, তারপরেই বলবো কি গ্রান্ট পাওয়া। এত টাকা হলো তোদের কি বলবো, চাকরি বাকরি সব ছেড়ে দিলাম। এত টাকা, গাড়ি বাড়ি, মহল্লা, পাহাড়, টেরেস সব কেনা হয়ে গেছে। যাকে জোকস অ্যাপার্ট, আমি যেটা বলছি যে ব্যবসা করতে আমি ভালোবাসি। আমি, আমার ফ্যামিলিতে ব্যবসা আছে, আবারও ব্যবসা করতে চাই। আর্ট এবং কালচারকে বাদ দিয়ে নয়, এমন ব্যবসা করতে চাই যেখানে থিয়েটারকে সময় দেওয়া যায়, আর্টকে সময় দেওয়া যায়, এবং থিয়েটারের বা সাহিত্যের বা অন্যান্য আর্টের মাধ্যমে অনেক মানুষজন যাতে কিছুটা হলেও সুবিধা পায়, সেই রকম একটা আর্ট কলোনির স্বপ্ন দেখি। দেখা যাক সব বন্ধুরা মিলে করতে পারি কিনা। এই প্রজন্মের উজ্জ্বল নাট্য ব্যক্তিত্বদের মধ্যে একজন এখন অভি চক্রবর্তী। আমাদের উত্তর 24 পরগনার সীমান্ত অঞ্চলগুলি, এই অঞ্চলের নাট্যের একটা নাট্যচর্চার একটা ইতিহাস আছে, উজ্জ্বল ইতিহাস। অভি অল্প বয়স থেকেই ওর এই যে নাটকের জন্যে, নাট্যচর্চার জন্য ঝাঁপিয়ে পড়া, অভি, সঙ্গীতা এবং তার বন্ধুদের নাট্যচর্চার মধ্য দিয়ে জীবনকে অনুভব করার জন্য যে ঝাঁপিয়ে পড়া, এটা আমি দেখেছি। এবং ধীরে ধীরে তার পরিণত হয়ে ওঠাটাও খেয়াল করেছি। আমাদের এই অঞ্চলের নাট্যচর্চার উজ্জ্বল উত্তরাধিকার এখন ওর হাতে, এবং ওর পরিধিটাও এখন বড় হয়ে গেছে। বা সমগ্র বাংলা নাট্যচর্চাতেই নতুন প্রজন্মের নির্দেশক, নাট্য পরিচালক, নাট্য সংগঠক হিসেবে তার নামটি এখন প্রথম সারিতে আছে। খুব ভালো লাগে। ওর একটা বড় পরিচিতিতে একটা বড় সাহায্য করেছে যে ও এই সময়ে বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার ব্রাত্য বসুর 4টে নাটকও করেছে, ওর নির্দেশনায় হয়েছে। এবং এটা একটা খুব গর্বের ব্যাপার। মফস্বল থেকে যারা নাট্যচর্চা করে তাদেরকে একটুখানি
যে ওই দ্বিতীয় শ্রেণীর করে দেখা হয় অনেক সময় নগর শাসিত নাট্য ব্যক্তিত্বদের কাছে আর কি, ও তো ওকে চিনি, এরকম ব্যাপারটা, সেটা ব্রাত্য নিজেও এই জিনিসটাকে অতিক্রম করতে চেয়েছেন, যার জন্যে এরকম একটা অল্প বয়সী ছেলেকে সে প্রত্যক্ষভাবে নাটক দিয়েছে এবং সেই নাটকগুলো সাফল্যের সঙ্গে মঞ্চস্থ করেছে অভি। এছাড়াও আমি একটা বিশেষ ঝোঁক দেখেছি যে অভি সাহিত্যের থেকে, সরাসরি বাংলা সাহিত্য থেকে অনেক উপাদান সংগ্রহ করে, অনেকের গল্প উপন্যাস থেকে সে নাটক বানিয়েছে। এটা এই সময় কিন্তু একটা অভির একটা বিশেষ কৃতিত্ব। স্বপন কুমারের চটি সিরিজ নিয়েও একটা কাজ করেছে, যেটা একটা বাংলা নাট্যে একটা নতুন সংযোজন বলবো, যে পাল্প ফিকশন প্রথম এসছে এইভাবে, এটা যে হতে পারে। তা ওর সামনে এখন বড় মাঠ পড়ে রয়েছে, এই অল্প বয়সেই সে এই জায়গাটাতে পৌঁছেছে এবং আমরা অভির নতুন নতুন কাজের দিকে তাকিয়ে থাকি। অভি চক্রবর্তীর কাজ এরা খুব সাহিত্যমুখী, নানা ধরনের নানা সময়ের সাহিত্যকে মঞ্চে নিয়ে এসেছে। অভির এই গুণটা আছে দেখছি, যে মানে সেই পুরনো একেবারে রবীন্দ্রনাথ থেকে শুরু করে রবিশঙ্কর বল পর্যন্ত সে ধরে ফেলেছে ইতিমধ্যে। আর একেবারে সাহিত্য থেকে নিয়েই যখন অভি কাজ করেন তখন তাতে একেবারে অন্য মাত্রা পেয়েছে। কি না করেছে, সে রবীন্দ্রনাথের কবিতা, গল্প, সেখান থেকে নাটক করেছে। প্রথম বাংলায় বোধহয় প্রথম, যদ্দূর আমার মনে হয়, আমি ঠিক জানি না, মানিক বন্দ্যোপাধ্যায়ের কবিতা থিয়েটারে প্রথম সে নিয়ে এলো। আরেকটা কথা, সেটা তো খুবই অভিনব, সেটা তো মানে বোধহয় সকলে আপনাদের মনে আছে, যে স্বপন কুমারের যে চটি সিরিজ, বাংলার প্রথম পাল্প ফিকশন, এই অশোকনগর নাট্যমুখের। আমি, অনুকূলদার ওরা ব্রাত্যর লেখা, মানে ব্রাত্যর নাটক থেকে অভির নির্দেশনায় এই নাট্যদলটি করেন, সেটিও বড় চমৎকার। সবসময় দেখেছি যে যতবারই ওরা সাহিত্য থেকে নাটক করছে, তাকে নিয়ে মঞ্চের যে আলাদা একটা ফর্ম, আলাদা বিন্যাস, আমার কাছে যেমন গোটা সর্বটা মিলিয়ে, সবটা মিলিয়ে আমার কাছে একটা সাহিত্যের, আমি বোধহয় একটু লেখালেখি করি বলে হয়তো আমার কাছে তাই মনে হয়, সবটা মিলিয়ে আমার কাছে একটা সেই সুর পাই, বা সেই রস বা সুধা যাই বলি কেন, তাই পাই। ওরাও কিন্তু নাটকে, আমি অভিকেও দেখেছি যখন গল্প নিয়ে করছে, সেটাকে কিন্তু এরকম নয় বসে আমি একটা শুধু মানে মঞ্চে কিছু ঘটছে, ঘটনা একটা পাতা উল্টে যাওয়া, গল্পের বইয়ের পাতা উল্টে যাওয়া বা উপন্যাসের পাতা উল্টে যাওয়া নয়, সেটা যথার্থই নাটক। আমরা পরের প্রশ্নে অতনুর কাছে যাব, কিন্তু তার আগে আমাদের দর্শকদের জানাই, জাহান্নামের সমাচারের নতুন ইউটিউব ধারাবাহিক আসতে চলেছে খুব শিগগিরই, ঘর কোন না। আমরা দেখে নেব তার প্রোমো। নমস্কার, আমি সঙ্গীতা, অশোকনগর নাট্যমুখের সদস্য। হেসেল ও মঞ্চ একইভাবে জড়িয়ে থাকে আমার রোজকার জীবনের লড়াইয়ে। ধরি, আমার নয়, আমার মতো আরো অনেকে। কি বলি বলুন তো তাহলে, ঘর কন্যা নাকি মঞ্চ কন্যা? নামে কি আসে যায় বলুন তো? আসুন আমরা আমাদের কথা বলি, শুধু কথা নয়, আমরা শেয়ার করব আপনাদের সাথে একটি রেসিপিও। রিহার্সালের ফাঁকে অথবা শুয়ে বেরোনোর আগে চট করে দিতে পারবেন আপনি। দেখতে থাকুন ঘর কন্যা আমাদের ইউটিউব চ্যানেল, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অল দ্য বেস্ট সঙ্গীতা, উই আর ইগারলি ওয়েটিং ফর দ্য শো। অতনু, নাও ইটস ইওর টার্ন। দাদা দিদি না থাকলে তোমার এই জন্মে শম্ভু মিত্র পুরস্কার পাওয়া হতো না, কি বলবে? হতো না। আসলে দেখো, থিয়েটারে তো এইরকম অভিভাবক খুব কম, যারা খুব যত্ন করে খুঁটিয়ে পরের প্রজন্মের কাজকে সামনে তুলে আনেন, রেকমেন্ড করেন। বিশেষত আমি এই ক্ষেত্রে ব্রাত্যদার কথা বলবো। তিনি আমাকে প্রায় 2 দশকের কাছাকাছি চেনেন, জানেন, আমিও তাকে চিনি। আমি দেখেছি তার এই প্রবণতাকে, তার এই গুণকে, পরের প্রজন্মের প্রতি তার এই সহিষ্ণু একটা মনকে। ফলত আমি এর আগেও দেখেছি যারা এইরকম পুরস্কার পেয়েছেন, তাদের অনেকেই ব্রাত্যদার রেকমেন্ডেশনেই পেয়েছেন। আমি জানি তাদের নিশ্চিত নিজস্ব যোগ্যতা ছিল। তো
তবুও আরে বাবা, রেকমেন্ড করবার জন্য তো একটা লোক চাই। কে করবে তোমাকে? তুমি অশোকনগর থেকে উড়ে গিয়ে জুড়ে বসেছো, ফলো তো, এইটা আমি বলতে চাইছি। এবং তোমরা যদি একটু ফিরে তাকাও যে আমাদের যে গ্রান্ট কমিটি 2009, 10, 11, 12 এই সময়টা, সেখানেও যদি তোমরা দেখো প্রায় অচেনা বিভিন্ন দলকে প্রাপ্তদা রেকমেন্ড করেছিলেন গ্রান্টের জন্য। সেই সময় বাংলা থিয়েটারের যে এত মানুষ, এত নাট্যদল গ্রান্ট পেয়েছে, সেখানে তার একটি বড় ভূমিকা আছে। এইটা কিন্তু একটা খুব বড় ব্যাপার নেক্সট জেনারেশনকে তুলে আনার জন্য। আর তোমার প্রশ্নটার আরও স্পেসিফিক অ্যান্সারে যদি যাই, তাহলে আমি এইভাবে বলতে পারি যে হ্যাঁ, তারা হয়তো লক্ষ্য করেছেন যে অশোকনগরে প্রথম সিনসিয়ারলি, রেগুলারলি আমরা থিয়েটার চর্চা করেছি। থিয়েটার তৈরি করে নিয়মিত শহরে গিয়ে অভিনয় করেছি। মফস্বল থেকে বছরে একবার গিয়ে বাৎসরিক নাট্য উদযাপন নয়, রেগুলার মাসে একাধিকবার 2005 সাল থেকে, যখন অশোকনগর নাট্যমুখের পাশে অনুদানপ্রাপ্ত দল হিসাবে কোনো স্বীকৃতি নেই, তখন থেকেই আমরা সে কাজ করেছি। তারা হয়তো খেয়াল করেছেন যে নিজেরাই সবজান্তা না হয়ে ওঠার চেষ্টা করে, নিজেরাই নিজেদেরকে গুরু না বানিয়ে, থিয়েটারের যে মানুষদের কাজ ভালো লেগেছে, যে মানুষদেরকে পছন্দ করেছি, যে মানুষরা আমাদের সঙ্গে সামান্য হেসে কথা বলেছেন, ভালোবেসেছেন, তাদেরকেই অনুরোধ করে অশোকনগরে নিয়ে এসে নাট্য কর্মশালা চালিয়ে গেছি নাগাড়ে। এবং সেটা করতে করতে ন্যাশনাল স্কুল অফ ড্রামার সঙ্গেও কাজ করেছি, সঙ্গীত নাটক একাডেমির সঙ্গে কাজ করেছি। আমাদের কিন্তু সেই পুরনো প্রশ্নের উত্তর ধরে বলি, কোনো প্রথাগত নাট্যশিক্ষা নেই, ছিল না, কারোর সাথে কোনো যোগাযোগ ছিল না। এগুলো আমরা তৈরি করতে করতে গেছি। তারা খেয়াল করেছেন এগুলো। হয়তো তারা খেয়াল করেছেন যে শুধু নাট্য নির্মাণ নয়, তারা খেয়াল করেছেন যে নাট্যের আর্কাইভ তৈরির জন্য, নাট্যের একাডেমিক্স তৈরির জন্য অশোকনগর নাট্যমুখ নাট্যপত্র চালু করেছিল জন্মদিন থেকেই। অর্থাৎ অশোকনগর নাট্যমুখের জন্ম আর নাট্যমুখ নাট্যপত্রের জন্মের মাঝখানে কোনো ব্যবধান নেই। তারা একই দিন থেকেই এই কাজ শুরু করেছিল। ফলত এই এতগুলো কাজ টানা 20 বছর করবার পর কেউ না কেউ হয়তো খেয়াল করেছিলেন। সেই কেউ না কেউয়ের মধ্যে তুমি যাদের নাম বললে, দাদা দিদি বলে যাদেরকে উল্লেখ করতে চাইছো, হয়তো তারা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এই খেয়ালের। আর সেই খেয়াল, তাদের সেই দৃষ্টিভঙ্গি, বিরল দৃষ্টিভঙ্গির এবং আমাদের নিরন্তর পরিশ্রম, প্রচেষ্টার ফলশ্রুতি হয়তো সৌম্যমিত্র পুরস্কার। অন্যান্য অনেক কাজের স্বীকৃতির মতো এটা আমাদের একটা নিশ্চিত বড় স্বীকৃতি। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना, कुछ तो लोग कहेंगे। তুই কি মনে করিস তোর পুরস্কার প্রাপ্তিতে তোর বন্ধুরা সত্যিই আহ্লাদিত? বিশ্বাস করি বন্ধুরা আহ্লাদিত, গর্বিত। আর দেখ, বিশ্বাসের তো কোনো ব্যাখ্যা হয় না। যদি কখনো কোনো অবিশ্বাস তৈরি হয়, অবিশ্বাসের কটু গন্ধ পাই, তবে মনে মনে বলবো বন্ধুর মৃত্যু নেই, বরং পুনর্জন্ম আছে। ঠিক ওই সময় অন্য কোনো প্যারালাল ইউনিভার্সে অন্য কোনো বন্ধুর ঠিক জন্ম হয়ে যাবে, আমি এইভাবে বিশ্বাস করি। तेरी हर एक बुराई पे डांटे वो दोस्त, गम की हो धूप तो साया बने तेरा वो दोस्त, नाचे भी वो तेरी खुशी में।
ওয়েলকাম ব্যাক টু অনধিকার চর্চা। বন্ধু অভি চক্রবর্তীর ঘরে আজকে শীত কাটতে ঢুকেছি সদল বলে। আমরা পরের প্রশ্নে যাব, তার আগে শুনে নেব অভি সম্পর্কে কি বলছেন আমাদের অগ্রজ প্রতিম সুহৃদ, আমাদের নাট্যকার, নির্দেশক, অভিনেতা শ্রী শেখর সমাদ্দার। অভি চক্রবর্তীর সঙ্গে আমার আলাপ সম্ভবত 2009 সালে। ও অশোকনগর নাট্যমোৎ থেকে একটা সেমিনারের ব্যবস্থা করেছিল। সেখানে বক্তা ছিলেন প্রদীপ গুহ, সত্য ভাদুরী এবং আমি। সত্য ভাদুরীর সুবাদেই অভির সঙ্গে আমার পরিচয় হয়, অভি এবং সঙ্গীতার সঙ্গে। অভি আমাদের সাহিত্য শিল্প চর্চার লোকই ছিল না, মানে তার পেশা ছিল আলাদা, এবং সে অর্থে যাকে বলে প্রাতিষ্ঠানিক পাঠ বা শিক্ষা এক্ষেত্রে তার আছে বলে আমার ধারণা নয়। কিন্তু এই স্বশিক্ষা জিনিসটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে। অভি নিজের তাগিদে শিখেছে। এই সবটা মিলে অভির যে একটা ভিতরকার সংস্কৃতি না, এইটা আমাকে মুগ্ধ করে। থিয়েটার নিয়ে ওর চিন্তা ভাবনাতে সে কারণে আমি অন্যদের তুলনায় একটা আলাদা মাত্রার আলাদা দৃষ্টিভঙ্গি দেখতে পাই, যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এই যে আমাদের যে সময়টার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই যখন পেশা পাল্টাচ্ছে, আমরা মন খারাপ করছি। কোন উপযুক্ত বন্ধুকে দেখছি যখন পেশা পাল্টে এমন একটা পেশায় যাচ্ছেন যেটা ঠিক তার সঙ্গে মানানসই নয়, আমাদের মন খারাপ হচ্ছে। অভি কিন্তু আত্মমর্যাদা থেকে নিজেকে বিচ্যুত করেননি। অভি একটা প্রকাশনার দিকে গেছেন, ই বুক তৈরি করেছেন, তার মধ্যে একটা বইতে আমি তাকে খানিকটা সহায়তা করতে পেরে আমি পুরস্কৃত হয়েছি বলে আমার মনে হয়। এবং সবচেয়ে বড় কথা, যে বইটা অভি আমাকে এখনো পড়ায়নি এবং তার প্রকাশক আমার ছাত্র হওয়া সত্ত্বেও আমাকে এখনো পড়ায়নি, সেরকম একটি উপন্যাসে লিখে ফেলেছে। আত্মধ্বংসী করেন চাইল রবীন্দ্রনাথ। এই উপন্যাস যখন সে লিখছে তখনই সে আমাকে বলেছিল এরকম একটা ভাবছে। এখনো সে আবার নতুন লেখার কথা ভাবছে। মানে এই যে বিকল্প পেশা বা বিকল্প জায়গা নয়, নিজেকে ব্যস্ত রাখাও নয়, একটা কোনো কিছুর পেছনে লড়ে যাওয়া, এই যে লড়াকু মনটা, অভির এই লড়াকু মনটাকে আমি স্যালুট করি, সর্বক্ষণ স্যালুট করি। বয়সে ছোট হলেও ছোটরাও অনেক সময় বড়দের কাছে ঈর্ষণীয়, শিক্ষণীয় হয়ে ওঠে। অভি সেই অর্থে আমার কাছে খুব ঈর্ষণীয় একটি ব্যক্তিত্ব। থ্যাংক ইউ সো মাচ শেখর দা। আমরা যাব পরের প্রশ্নে। অপারেশন 2010 তোমার জীবনের একটা অন্যতম বাঁক, আর তারপর 2011-এ রাজনৈতিক পালাবদল, আর সেই সঙ্গে ক্ষমতার উপবৃত্তে চলে আসা এবং দাদা হয়ে ওঠার চেষ্টা। কি বলবে? কি বলছো দেবাশিস দা? বাঁক? অপারেশন 2010 আমার তো শুরু, স্টার্টিং। ব্রাত্যদার এই নাটকটা দিয়ে আমি শুরু না করলে আমি তো একসঙ্গে অনেকগুলো ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঢুকে যেতেই পারতাম না। প্রথমত আমি নাটকটার মেকিং এর জায়গায় তুমি একটু বলি যে ওই প্রথম আমি শিখলাম কি করে একটা চরিত্র আর একটা চরিত্রের সঙ্গে কথোপকথন চালাবে। গ্রামাটিক্যালি তার ব্যাপারটাও শিখলাম, আবার দেখার দিক থেকে ওয়ে অফ সিং সেটা কেমন হতে পারে। একটা চরিত্র যখন কথা বলবে আর চরিত্রগুলো কতটা এমফ্যাসিস দেবেন একজন নির্দেশক, আমি শিখতে গেলাম ডায়ালগের ইমোশনস। একটা চরিত্র তার ক্লাস অনুযায়ী ঠিক কতটা রেগে যাবে একটা মিটিং এর মধ্যে ঢুকে। আমি শিখতে গেলাম যে একটা চরিত্র যখন তার ছেলের সঙ্গে কথা বলবে তখন কি ভঙ্গিমায় কথা বলবে, আবার একটা চরিত্র যখন একটা মিটিং এর মধ্যে ঢুকে তার অসহায়তার কথা জানাবে সেই চরিত্রটাই কিভাবে কথা বলবে। এবং দুটো চরিত্রই মানে একই মানুষ, দুটো চরিত্রের ঘটনাই পাশাপাশি চলছে। এগুলো আমাকে ব্রাত্যদা প্রায় হাতে ধরে শিখিয়েছেন। ওই নাটকটা হওয়ার ফলে আমি একই সঙ্গে দেখলাম অশোকনগর নাট্যমুখের ছেলেমেয়েরা ওই টাটকা বয়সে, তরুণ বয়সে, কিশোর অনেকে, তারা একাডেমি গ্রিন রুমে সেই বড় আয়নাটার সামনে দাঁড়াতে পারলো। তারা কর্পোরেট স্পন্সরশিপ পেল, তারা কলকাতা শহরের বিভিন্ন নামী হলে লাগাতার অভিনয় করে যাবার একটা জেদ তৈরি করতে পারলো। এইটা তো আমি যদি না শুরু করতাম ওই নাটক দিয়ে, বা ওই কোইন্সিডেন্ট, কিন্তু এটা আমার ডিরেকশন দেওয়ার কথা ছিল না, যদি সেটা না হতো তাহলে তো আমি বড় থিয়েটার করার স্বপ্নের মধ্যে ঢুকে পড়তেই পারতাম না। আমি বড় থিয়েটার করার এই গোলক ধাঁধার মধ্যে হারিয়ে যেতেই পারতাম না। আমি বড় থিয়েটারের এই আল ধরে, যেখানে প্রতি মুহূর্তে সাপের ছোবলের ভয়, পড়ে যাওয়ার ভয় কাদায়, আমি হাঁটা শিখতামই না যদি শিখে থাকি। ফলে তো
ওইটা আমার বাঁক নয়, ওটা আমার একদম শুরুর ডিরেকশন। তার আগে অশোকনগর নাট্যমুখ অন্যের ডিরেকশনে অভিনয় করেছে। ওটা আমার জীবনে একটা বড় কাকতালীয় এমন ঘটনা যা আমাকে নির্দেশক হিসাবে খানিকটা শিক্ষিত করেছে, এবং আমি একলব্যের মতো সেই পথ ধরে বাকি থিয়েটারের জীবনে হাঁটবার চেষ্টা করেছি। এবার তুমি বলছো যে ক্ষমতার উপবৃত্তে ঢুকে পড়া, দারুণ শব্দ, উপবৃত্ত। সত্যি আমরা নিজেরাই জানি যে আমরা ক্ষমতার কততম কক্ষপথের কততম উপবৃত্তে ঘুরে যাচ্ছি। তো যাই হোক, আসলে বিষয়টা হচ্ছে সৌভাগ্যবশত এমন একটি সরকারের আমলে কাজ করবার সুযোগ পেয়েছি যে যারা ক্ষমতার ওই উপবৃত্তে আছেন তারাও যে সুযোগ সুবিধা থিয়েটার থেকে পান, যারা বাইরে থাকেন তাদের অনেকেই সেই সুযোগ সুবিধা থিয়েটার থেকে পান, বিরোধী হলেও পান। বরং ভিতরে থাকলে বলা হবে যে ওই তো একে তাকে ধরে ভেতরে আছে, ম্যানেজ করে নিজেরটা নিজেরা নিয়ে নিল। আমাদের অনেক বন্ধুদের বলা হয়েছে, আমাদের বলা হচ্ছে, প্রতিনিয়তই এটা ফেসবুকে চর্চার বিষয় হয়েছে। আগে কি ঘটতো না ঘটতো সেসব প্রায় মায়া কাজল দিয়ে চোখ থেকে মুছে ফেলে এগুলো বলা হচ্ছে এখন। ফলে তো বুঝতেই পারছো যে কিরকম উপবৃত্ত, কিরকম ক্ষমতা, কিরকম কি। আর 2006-এ দিবারাত্রির গদ্য বলে অশোকনগর নাট্যমুখ একটা নাটক করেছিল, নন্দীগ্রাম সিঙ্গুর কাণ্ড তখনও হয়নি, কিন্তু ওই নাটকে উল্লেখ ছিল যে চাষি জমি না দিলে কি হতে পারে। কথা আমি আগে বহুবার বলেছি, এখানে দীর্ঘ রিপিটেশনের মধ্যে যাব না। সে নাটক নন্দন চত্বরে বন্ধ করে দেওয়া হয়। 2015-এ তোমরা জানো নেমেসিস ত্রিপুরায় বন্ধ করে দেওয়া হয়। বলা হয় যে তৃণমূল সরকার এখানে লোক পাঠিয়েছে থিয়েটার করবার জন্য। তার ফলে আমি কিন্তু খুব সচেতনভাবে 2006-7 সাল থেকেই তৎকালীন শাসক দলের বিরুদ্ধে কথা বলে গেছি, সচেতনভাবেই কথা বলেছি। আমার নাটকের সেই রাজনীতির কথা এসছে ওই সময় ধরে। আবার এখনো যদি কেউ লোহার দাম দেখে তার মধ্যেও সেই রাজনীতির কথা এসছে। একটা রাজনীতিকে না বলতে গেলে খানিক দিনের জন্য, খানিক পক্ষের জন্য, আর একটা রাজনীতিকে হ্যাঁ হয়তো বলতে হয়। এই দেখো আমি হ্যাঁ তো কথা বলছি, তো রাজীব ছাড়া তোমরা প্রত্যেকেই তো এখন দাদা, তাই না? মানে যে দাদা হওয়ার কথা এক্ষুনি বলছিলে তোমরা সকলেই তো এখন দাদা। এই উত্তর তো তোমরাও জানো, তবুও আমি আমার মতো করে খানিকটা বললাম আর কি। হ্যাঁ, বিশেষ বান্ধবী বা বিশেষ বান্ধবীদের থেকে পাওয়া উপহারগুলো বাড়িতে কিভাবে সংরক্ষিত রাখো, মানে কিভাবে সেটাকে আড়ালে আবডালে লুকিয়ে রাখো? এই তো আসল প্রশ্ন। কি বলো, উপহার তো অনেকেই দেয়। আমি একটা বরং মৃত্যুশ্বর্জনতার কবিতার লাইন বলি। আমাদের ধূপ পড়ে ভরে লাল মুখ তার ছাইয়ের সমীপে, চলো আজ আমরা বিকেলের কাছে যাব। কোনো কোনো উপহারের জন্য হঠাৎ হয়ে আসা কমলা রঙের বিকেল আছে, কোনো কোনো উপহারের জন্য ঝুপ করে নেমে আসা পাহাড়ি সন্ধে আছে, কোনো কোনো উপহারের জন্য সমুদ্র সৈকত আছে। দেবাশিস দা, অতনুদা, রাজীব, রাকেশ, কোন নাটক কোথায় করব, কি ফর্মে করব, কেমন তার ডিজাইন হবে, যতই আমরা বন্ধু হই এত আগে বলে দেওয়া যায়? স্পেস কিন্তু আমি এত আগে বলবো না। Why this colaveri, colaveri, colaveri deep? Why this colaveri, colaveri, colaveri deep? Rhythm correct? Why this colaveri, colaveri, colaveri deep? অতনু এইসব কবিতা টবিতা বলেও কিন্তু ব্যাপারটাকে চাপা দিয়ে দিল। হ্যাঁ, তবে পয়েন্ট টু বি নোটেড, ও বলছে আলাদা আলাদা স্পেস আছে, ব্যাপারটা বুঝে নিচ্ছি ভাই। এবার আমায় ছেড়ে দে, আমার যেখানে রিং করা সেটা করা হয়ে গেছে, একদম আসল জায়গায় আমি রিং করেছি। সঙ্গীতা, অভি আজ হয়ে গেল। রাকেশ, ইনাফ ভাই, অতনুদাকে থামা, নাহলে কিন্তু লকডাউনে আমাকে ওই মজা বিদ্যাধরী খালে পাকে ডুবে মরতে হবে। থামা ভাই, থামা। আমার সময় তো কেউ থামাওনি বাবা, তাহলে এখন কেন? এই তো, হাই সঙ্গীতা। হাই, কি ব্যাপার
আমাকে আবার ফোন কেন? সঙ্গীতা, এপিসোডটা দেখছো? হ্যাঁ দেখছি তো, আর খুব এনজয় করছি। তাহলে জিজ্ঞাসা করছো কেন? তুমি জানো না কেন তোমায় ফোন করেছে? সঙ্গীতা, অভি নাকি আলাদা আলাদা স্পেসে আলাদা আলাদা প্রোডাকশন করে, এই বিষয়ে তোমার কি মত? তা আমি আবার কি বলবো? না না, এটা বললে হবে না সঙ্গীতা, তোমাকে বলতেই হবে। তুমি প্রথম দিন থেকে নাট্যমুখের সদস্য, তো তোমার ডিরেক্টর কোথায় কোথায় কোন ফর্মে কি কি প্রোডাকশন করছে বা করেছে এটা তুমি জানো না বললে তো হবে না, তোমাকে তো বলতেই হবে। দেবাশিসদা, অতনুদা, রাকেশদা, রাজীবদা, আমি তোমাদের প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আমি কিন্তু এই দলের প্রেসিডেন্ট, আর একজন প্রেসিডেন্টের কাজ হলো নির্দেশককে কাজের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া। তো এবার নির্দেশক ঠিক করবে সে কোন ফর্মে কোন নাটকটি করবে। সে ওপেন এয়ারে কি করবে সেটা তার ব্যাপার, সে ইন্টিমেট স্পেসে কোন নাটকটা করবে সেটাও তার ব্যাপার, এবং সে প্রসিনিয়ামে কোন নাটকটা করবে সেটাও তার ব্যাপার, বা রুফটপে কোন নাটকটা করবে সেটাও তারই ব্যাপার। কিন্তু আমার মনে হয় এই লকডাউনের জন্য নির্দেশকের উচিত ইন্টিমেট ফর্মে কাজ করা, কারণ এতে কিন্তু রিস্কটা খুবই কম। কি বলো? ফাটিয়ে দিয়েছিস সঙ্গীতা, তোর এই উত্তরটা আর্কাইভ করে রেখে দেওয়া হলো। ভালো থাকবি, টাটা। হয়েছে এবার শান্তি। সিরিয়াসলি অতনুদা চাপ একেবারে। ওকে ওকে ওকে, ঠিক আছে কবি, আজকে তোমায় দিলাম ছুটি। আজ সারা এপিসোড জুড়ে আমাদের ইমোশনাল অত্যাচার সহ্য করার জন্য অভিকে অনেক অনেক ভালোবাসা, আদর। আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই। আমরা ফিরে আসবো আগামী পর্বে অনধিকার চর্চার অন্তিম পর্ব নিয়ে। আগে হ্যাঁ, পরের এপিসোডই অনধিকার চর্চার লাস্ট এপিসোড, আর কাঠিবাজির টার্গেট পয়েন্টে থাকবে বিশ্বকুচুটে রাকেশ ঘোষ। বাবা কাঠীশ্বরের নাম গান শেষবারের মতো শুনতে শুনতে যত দোষ রাকেশ ঘোষ বলবার এই সুযোগটা আর হারাবেন না। তাহলে বাজিয়ে দিন বাবা কাঠীশ্বরের মন্দিরের ঘন্টা, টং। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। দেখুন আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচেই ডান দিকে জল জল করছে একটা লাল রঙের বেল আইকন, ওটা প্রেস করুন, সাবস্ক্রাইব করুন এক্ষুনি। ভালো থাকবেন। অনধিকার চর্চা করবেন না।